আচ্ছা, তুমি কি জানো আমাদের দেশের মধ্যে বিচার ব্যবস্থা কিভাবে চলে? বা তুমি কি জানো যে আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ যে ন্যায়ালয় সেটা কিভাবে কাজ করে? বা আমাদের দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার সাথে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, এগুলো কি তোমরা জানো? যদি না জানো, চলে আসো, আজকের ক্লাসটা তোমার জন্য। হ্যাঁ, আজ আমরা আবারও চলে এসেছি আমাদের পলিটির সেসব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেগুলো কিন্তু পরীক্ষায় বারংবার রিপিটেডলি জিজ্ঞেস করে। আমি বেশ কিছু টপিক কিন্তু তোমাদের অলরেডি আগে করিয়ে রেখেছি। আজ আমরা ঠিক সেরমই একটা গুরুত্বপূর্ণ টপিক করব, যেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা। প্রধানত আমরা এই বিচার ব্যবস্থা বলতে বুঝি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। আমাদের আজকের টপিকটা হবে এই সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। তো চলে আসো, আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি একদম মন দিয়ে করো, আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপকামিং যে কোনো এক্সামে তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে দেখবে আর তুড়িতে উড়িয়ে দিয়ে চলে আসবে। এবং নিজেদেরকে যাচাই করার জন্য লাস্টে কিছু PYQ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। ক্লাসটা ভালো করে করলে ওই প্রশ্নগুলো অটোমেটিক্যালি তোমরা পারবে। তো চলো ক্লাস শুরু করি। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। 2027-এর জন্য লঞ্চ হয়ে গেছে আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচ। লাস্ট ইয়ারে আমাদের এই ব্যাচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেপেলে সিলেকশন পেয়েছে। তার ভিডিও তোমাদের কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবছরও ঠিক তোমাদের সুবিধার্থে, তোমাদের রিকোয়েস্টে লঞ্চ হয়ে গেল এসএসসি জিডি ব্যাচ। আমি তোমাদের চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ব্যাচ জয়েন করবে এসএসসি জিডির জন্য, দেশকে সেবা করার জন্য যারা জয়েন করতে চাও, তাদের জন্য কিন্তু লঞ্চ হয়েছে। তোমরা যদি আসো, তোমাদের আমরা একদম জিরো থেকে শুরু করে নেক্সট লেভেল অবধি পড়াবো, যাতে তোমরা চাকরি পেয়ে দেশকে সেবা করতে পারো বর্ডারে গিয়ে। দেখো, ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেশি টাইম নেই, তাই লেট না করে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করতে পারো। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অন্যান্য ব্যাচ রয়েছে, একটু তোমাদের জানিয়ে দিই। দেখো, আমাদের কিন্তু রয়েছে 0 to Pro 6.0 ব্যাচ। কিছুদিন আগেই কিন্তু এটা স্টার্ট হলো। এখানে কিন্তু আমরা জিরো থেকে তোমাদের একদম প্রো লেভেল অবধি পড়াই, যাতে যে কোনো চাকরি দেখবে আর ওড়াবে এরম ভাবে। নিচে হেল্পলাইন নাম্বারে কিন্তু এটার ব্যাপারেও জেনে নিতে পারো কথা বলে। বাকি আমাদের সাবজেক্ট বেসড ব্যাচ রয়েছে, এক্সাম বেসড ব্যাচ রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা চয়েস করতে পারো। ম্যাথসের ব্যাচ রয়েছে, ইংলিশ রয়েছে, জিএসজিকে রয়েছে। আমাদের কিন্তু কম্বো ব্যাচ রয়েছে, সব থেকে বেস্ট ব্যাচ, যেখানে তোমরা সমস্ত এক্সামের জন্য কিন্তু কভারেজ পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দিন রাত খেটে কিন্তু এই ব্যাচে কাজ করছে। সাথে রেলওয়ে রয়েছে, জেনারেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে। আর বেশি বিস্তারে বলছি না, তোমরা বাকিগুলো জানোই। আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়াই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই, এবং ট্রিক্স এবং তোমাদের কিন্তু বিভিন্ন গল্পের ছলে মুখস্থ করিয়ে দেওয়া আমাদের কাজ হয়। লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু সমস্ত ডাউট সলভিং ঠিক এখান থেকেই হয়ে যাবে। দেখো, আর বেশি লেট না করে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা 8961997944, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। চলে আসো, শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখে নেবো এই যে আমাদের বিচার ব্যবস্থা। ওই যে বললাম, দেশের মধ্যে বিচার ব্যবস্থা কিভাবে চলে তোমরা না জানলে আজকের ক্লাসটা তোমার জন্য। তাহলে এই যে দেশের মধ্যে যে বিচার ব্যবস্থা, মানে একটা ব্যক্তি অপরাধ করেছে, তার বিচার হবে। কে করবে? আমি তুমি করব তা কিন্তু নয়। দেশের মধ্যে বেশ কিছু সংস্থা, বেশ কিছু ইনস্টিটিউটকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যারা কিন্তু এই বিষয়টাকে দেখে। তাহলে দেশের মধ্যে সর্বোচ্চ যে সংস্থা, যে বিচার ব্যবস্থার একদম মাথা, সেটাকে নামেই দেখো রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম মানে প্রধান যে বিচারালয়। তো সুপ্রিম, এই কথাটা আমরা কাকে বলি? যে সব থেকে মাথা, সেই ব্যক্তিটাকে আমরা সুপ্রিমো বলি। আমাদের পশ্চিমবঙ্গের সুপ্রিমো হচ্ছেন মুখ্যমন্ত্রী, তেমনি দেশের সুপ্রিমো হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তেমনি বিচার ব্যবস্থার সর্বোচ্চ যে আলয় বা যে বাড়ি, যে কোর্ট রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক তার নিচে রয়েছে হাই কোর্ট। এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের বিচার ব্যবস্থার সর্বোচ্চ সংস্থা। হাইকোর্ট প্রত্যেক রাজ্যের একদম মাথায় কিন্তু বসে রয়েছে এই হাইকোর্ট। তার নিচে বিভিন্ন ডিস্ট্রিক্টের মাথায় রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট, এবং সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে বিভিন্ন আরও ছোটোখাটো কোর্টগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। তাহলে আমরা কি বুঝতে পারছি? দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের সুপ্রিম কোর্ট। তার নিচে বিভিন্ন কোর্টে, মানে বিভিন্ন স্টেটের মধ্যে যে উচ্চ আদালতগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হাইকোর্ট।
তার নিচে ডিস্ট্রিক্টের প্রধান প্রধান কোর্ট রয়েছে এবং তাছাড়া কিন্তু সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে। এরমভাবে কিন্তু পুরো হায়ারার্কিটা তৈরি হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থার। তো আমাদের পড়ার টপিক হচ্ছে এই দুটো, আমাদের এই নিচেরগুলো দরকার হয় না, আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে শুধু এই দুটো কোর্ট থেকেই প্রশ্ন আসে, এগুলো আমাদের দরকার নয়, ওগুলো হচ্ছে ল স্টুডেন্টদের প্রয়োজন। চলে আসি আমরা এক এক করে, প্রথমে দেখে নেব সুপ্রিম কোর্ট। তো দেখো এই যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের বিষয়টা আমাদের সংবিধানে কোথায় দেওয়া রয়েছে। তোমাদের বলেছি আগেও যে আমরা যা কিছু করি সমস্ত কিছু কিন্তু আমাদের দেশের সংবিধানকে মেনে করি, সংবিধানের প্রত্যেকটা কথা মান্য করে আমরা চলি, একটা শব্দ কিন্তু সংবিধানকে ফলো না করে করতে পারি না, সংবিধানের প্রত্যেকটা শব্দেরও কিন্তু দাম রয়েছে। তাই সব কিছু দেখবে সংবিধান দিয়ে সূত্রপাত আমি করে থাকি। তাহলে আমাদের পার্ট 5, এই পার্ট 5 টোটাল 25টা পার্ট, তার মধ্যে পঞ্চম পার্টে 5 নম্বর পার্টে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের বিষয়বস্তু দেওয়া রয়েছে এবং পার্ট 5 এর মধ্যে আর্টিকেল 124 থেকে 147, তাহলে 124 নম্বর আর্টিকেল থেকে 147 নম্বর আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্টের বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। মাথায় রাখবে 124 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং সংবিধান সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে প্রতিষ্ঠা করতে হবে, সুপ্রিম কোর্ট কিভাবে তৈরি হবে, সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র 124 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের শীর্ষের যে সুপ্রিম কোর্ট, এর নিচে আরো অন্যান্য আদালত রয়েছে যেগুলোকে বলা হয় উচ্চ আদালত মানে হাইকোর্ট, এটা আমরা দেখে নিয়েছি। এবার পরীক্ষায় বারংবার প্রশ্ন করেছে যে সুপ্রিম কোর্ট কবে গঠন করা হয়েছে, সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশড হয়েছে। তো মাথায় রাখতে হবে 26শে জানুয়ারি, হ্যাঁ ঠিক সেই দিনটাই যেই দিন সংবিধান লাগু হলো না, ঠিক সেই দিনটাই আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু মানে স্থাপনা করা হয়েছে, 26শে জানুয়ারি 1950, যেটাকে আমরা গণতন্ত্র দিবস হিসেবে পালন করি, রিপাবলিক ডে হিসেবে পালন করি। ঠিক এই দিনটাই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টও এস্টাবলিশড হয়েছে এবং ঠিক তার পরে 26, 27, 28 মানে তার দুদিন পরে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম কিন্তু বৈঠক বসেছে। তাহলে প্রথম সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হলো কবে, 26শে জানুয়ারি 1950, তার দুদিন পর 28 তারিখ হলো হচ্ছে প্রথম বৈঠক। ভালো কথা। এবার দেখো এই যে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু 1935 সালে ভারত সরকার আইনের অধীনে প্রতিষ্ঠিত ফেডারেল কোর্টেরই মানে উত্তরাধিকারী হিসাবে পরিচিত, মানে ফেডারেল কোর্ট স্থাপনা করা হয়েছিল, ফেডারেল কোর্ট এরই উত্তরাধিকারী হিসাবে আমরা দেখতে পারি ভারতের সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টকে এরই উত্তরাধিকারী কিন্তু হিসাবে দেখতে পারি। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে যে সুপ্রিম কোর্টের আগে কোন কোর্ট ছিল, উত্তর কি হবে, ফেডারেল কোর্ট। কি হবে, ফেডারেল কোর্ট, যেটা স্থাপনা করা হয়েছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো ঠিক ফলো করে দেখো, এই যে যেগুলো লাল লাল মার্ক করে রেখেছি না, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো তোমাদের প্রমাণ দেখাবো, এইটুখানি বললি তারপর প্রমাণ দেখাবো। তো দেখো বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে 34 জন বিচারক, বর্তমানে মানে কারেন্টলি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা হচ্ছে 34। এবার 34 ঠিক ডাইরেক্ট 34 নয়, মানে 33 প্লাস 1, এই একজন হচ্ছেন সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কি বললাম, টোটাল রয়েছে 34 জন জাজ, যার মধ্যে 33 জন হচ্ছেন আমাদের নর্মাল জাজ এবং একজন রয়েছেন সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি। ঠিক আছে, কিন্তু এই সংখ্যাটা প্রথম অবস্থায় এরম ছিল না, সংখ্যাটা প্রথম অবস্থায় ছিল 8 জন, মানে এখন 34 হয়েছে। মানুষ যত বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, সময় সময় কিন্তু জাজদের প্রয়োজনীয়তাও বেড়েছে, কারণ প্রচুর কেস, প্রচুর জাজের প্রয়োজন, তাই কিন্তু জাজদের পরিমাণটাও বেড়েছে। কিন্তু প্রথম অবস্থায় 8 জন ছিল, 7 প্লাস 1 একজন চিফ জাস্টিস, চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি। চলো প্রশ্নগুলো দেখিনি, চলো বেশ কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, দেখি তোমরা এর মধ্যে থেকে কোন প্রশ্নটা পাওয়া যায়। চলো দেখো, নিজেরা উত্তর করবে, দেখো দেখবো আর জল ভাত উত্তর হবে। দেখো প্রথমে একটা প্রশ্ন পেয়ে গেছি, প্রথমেই একটা প্রশ্ন পেয়ে গেলাম, বলছে সুপ্রিম কোর্ট গঠিত হয় কোন অনুচ্ছেদ অনুযায়ী। পড়লাম কি পড়লাম না, নিজেরা উত্তর করো, পড়লাম কি পড়লাম না। এই যে দেখো এক্ষুনি আমি কি দেখালাম, দেখো যেটা বলবো সেখান থেকে প্রশ্ন আসবে। এই দেখো কি বলছে,
ধারা 124 লাল মার্ক করা রয়েছে, লাল রেড মার্ক করা রয়েছে। ধারা 124 অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং সংবিধান সম্পর্কিত, সংবিধান মানে গঠনতন্ত্র সম্পর্কিত আর্টিকেল হচ্ছে 124। তাহলে আসলো কি আসলো না? তাহলে আমরা পেলাম কি পেলাম না? কোথায় এসছিল দেখো, সিজিএল টায়ার 2-তে 2017-তে, যে সে পরীক্ষা নয়, সিজিএল, আচ্ছা এটা নয়, এটা এ দেখো এনটিপিসি 2016-তে এসছিল এই প্রশ্নটা, এনটিপিসি 2016-তে। তাহলে সঠিক উত্তর কি হবে? 124 নম্বর আর্টিকেল। সঠিক উত্তর কি হচ্ছে? 124 নম্বর আর্টিকেল। 124 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের কিন্তু স্থাপনা হচ্ছে। এর পার্ট নম্বর কত? পার্ট নম্বর হচ্ছে 5। একটা করে একটু করে পড়বো আর কটা কোয়েশ্চেন করে নেবো, একটু পড়বো কটা কোয়েশ্চেন করবো, ঠিক আছে? নেক্সট দেখো আর কি পেয়েছি আমরা, এইটুখানি যে পড়লাম তার মধ্যে থেকে কিছু, এই দেখো মজা, দেখো এক্ষুনি যেটুখানি পড়েছি সেখান থেকে প্রশ্ন দেখো। প্রশ্নটা দেখো, সিজিএল টায়ার 1 2023-এ আসা প্রশ্ন। কেউ ভয় পেও না যে স্যার আমি তো সিজিএল পড়ি না, আমি তো সিজিএল দেবো না, আপনি সিজিএল এ কোয়েশ্চেন করাচ্ছেন। আরে বাবা, সিজিএলটার নাম মাত্র। এই প্রশ্নগুলো হাতের কাছে পেয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম। এই সেম প্রশ্ন তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, এনটিপিসি দাও, রেলওয়ে দাও, মানে পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষায় সেম প্রশ্ন দেবে। এটা ভুলে যাও, মনে করো যে কোনো পরীক্ষার জন্য এটা কমন আসতে পারে। প্রশ্নটা করেছে সুপ্রিম কোর্টের মোট বিচারপতিদের সংখ্যা কত হতে পারে, মানে কত বর্তমানে রয়েছে 2023 অনুযায়ী, 2023-এর প্রশ্ন 23 অনুযায়ী। তখনও যা ছিল এখনো কিন্তু তাই রয়েছে, 34। উত্তর করো রে বাবা, তোমরা নিজেরা উত্তর করো। 33 + 1 দেখবো, জল ভাত করে উড়িয়ে দেবো, দেখবো আর জল ভাত করে উড়িয়ে দেবো। আর দেখি কোনো প্রশ্ন আছে কিনা আমাদের এইটুখানি যে পড়ালাম তার মধ্যে থেকে, দেখি। আর মনে হয় নেই। এবার তাহলে আমরা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? চলো আবার একটু পরে আসবো, হ্যাঁ আবার একটুখানি পড়ে ঠরে আসবো। চলো এরম ভাই মজা আসবে, একটু করে পড়বো আর একটু করে বাকিগুলো দেখে নেবো। চলো আর্টিকেল দেখে নি, কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল, গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল ছাড়া সংবিধান মানে সাবজেক্টটাই কিন্তু বৃথা। 124 নম্বর আর্টিকেল প্রথমেই চলে আসছে, বলছে সুপ্রিম কোর্টের গঠন ও বিচারপতিদের নিয়োগ। ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে, একদম পুরো মুখস্থ যেন হয়ে যায়, ঠোঁটস্থ যেন হয়ে যায়। নেক্সট আর্টিকেল দেখো 125, বলছে বিচারপতিদের বেতন না মনে রাখলেও চলবে। যেগুলো আমি বলবো ঠিক সেগুলো মনে রাখো, কাজ হয়ে যাবে, ভরসা করো। 124 নম্বর আর্টিকেল বলছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের মানে পুরো গঠনতন্ত্রটা বলছে 124। 25টা বেতনটা বাদ দিলেও চলে, কিন্তু এটা বাদ দিলে চলবে না। 129 ভেরি ইম্পর্টেন্ট, কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্ট হচ্ছে একটা এমন কোর্ট যে কোর্টে জাজমেন্ট বলো, ফ্যাসলা বলো, বছরের পর বছর ধরে কিন্তু অন্যান্য কোর্ট বা স্বয়ং সুপ্রিম কোর্ট নিজেও অ্যাজ আ রেফারেন্স সেটাকে ইউজ করতে পারে। মানে হচ্ছে ধরো আজ থেকে 50 বছর আগে কোনো একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই জাজমেন্টকে কিন্তু ভিত্তি করে বা সেই জাজমেন্টকে অ্যাজ আ রেফারেন্স নিয়ে আজকের দিনেও কিন্তু আমরা যে কোনো রকমের মানে সিদ্ধান্ত বা কোনো জাজমেন্টের রেফারেন্স হিসেবে সেটাকে ইউজ করা যেতে পারে। ইভেন স্বয়ং সুপ্রিম কোর্টও সেসব জাজমেন্টগুলোকে কিন্তু ইউজ করে অ্যাজ আ রেফারেন্স। ধরো আজকে 2025-এ দাঁড়িয়ে কোনো একটা ফ্যাসলা আসলো যেটাকে বলা হবে ল্যান্ডমার্ক জাজমেন্ট। সেই ল্যান্ডমার্ক জাজমেন্টের ভিত্তিতে দেখা গেল আজ থেকে আরও 25 বছর পরে, হয়তো 2050 সালে আজকের কেসটা রেফারেন্স হিসাবে নেওয়া যেতে পারে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টের যে মানে বলতে পারো জাজমেন্টগুলো, সেগুলো রেকর্ড হিসাবে ইউজ করা হয় বছর বছর ধরে। তাহলে 129 নম্বর আর্টিকেল ভেরি ইম্পর্টেন্ট। 130 নম্বর আর্টিকেল গুরুত্বপূর্ণ, সিট অফ সুপ্রিম কোর্ট। আমরা জানি দিল্লি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের সিট, নিউ দিল্লি। কিন্তু নিউ দিল্লি ছাড়াও অন্যান্য প্রান্তেও কিন্তু চাইলে সুপ্রিম কোর্টের স্থাপনা করা যায়। তো এই 130 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্টের সিটের কথা বলছে। 130 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্টের সিটের কথা বলছে। নেক্সট আর্টিকেল 131 বলছে অরিজিনাল জুরিসডিকশন, মানে হচ্ছে সুপ্রিম কোর্টের মূল ক্ষমতা বা মূল এখতিয়ার। মানে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট তার প্রধান বা বলতে পারো প্রধান যেসব কাজগুলো করা তার মেন দায়িত্ব, সেগুলোকে আমরা মূল এখতিয়ার বা মূল ক্ষমতার মধ্যে আনতে পারি। তো বেশ কিছু মূল এখতিয়ার রয়েছে, পরবর্তীকালে না হয় চ্যাপ্টারে পড়বো আমরা। এখন জাস্ট মাথায় রাখো 131 নম্বর আর্টিকেলে মূল এখতিয়ারের কথা বলা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট দেখো আর্টিকেল 141 বলছে ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট বাইন্ডিং। সাংঘাতিক পরিমাণে ইম্পর্টেন্ট আর্টিকেল 141 নম্বর আর্টিকেল বলছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো আইন
ডিক্লেয়ার করে থাকে, যদি কোনো নোটিশ বার করে থাকে, যদি কোনো নির্দেশনা বার করে থাকে, সেগুলো কিন্তু লোয়ার কোর্টকে সারা দেশ জুড়ে মানতে বাধ্য, মানতেই হবে। তাহলে আর্টিকেল 141 বলছে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সবার উপরে বাধ্যতামূলক, মানতে কিন্তু বাধ্য সবাই। ঠিক আছে। আর্টিকেল 143 ভেরি ইম্পর্টেন্ট, বলছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, মানে প্রেসিডেন্টকে কিন্তু, মানে প্রেসিডেন্টকে একটা পাওয়ার দেওয়া রয়েছে 143 নম্বর আর্টিকেলের মাধ্যমে, যে রাষ্ট্রপতি যদি মনে করে কোনো রকমের আইনি সহায়তা নেবে, তাহলে কিন্তু সে সরাসরি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করতে পারে বা আলোচনা করতে পারে। তাহলে 143 বলছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে, যে সে চাইলেই সুপ্রিম কোর্টের থেকে কিন্তু পরামর্শ নিতে পারে, কিন্তু এই যে পরামর্শ নেবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট যে রাষ্ট্রপতির উপরে বাধ্যতামূলকভাবে আরোপ করবে তা কিন্তু নয়, জাস্ট একটা অ্যাডভাইজারি, মানে বলতে পারো একটা অ্যাডভাইস। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের থেকে একটা অ্যাডভাইস নিচ্ছে, সাজেশন নিচ্ছে, তার মানে এই নয় যে রাষ্ট্রপতিকে কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা মানতেই হবে বা সাজেশনটা মানতেই হবে। 143 নম্বর কিন্তু আর্টিকেল এটা বলছে। তাহলে একবার রিভিশন হয়ে যাক। 124 সুপ্রিম কোর্টের গঠনতন্ত্রের কথা বলছে, 129 সুপ্রিম কোর্টকে বলছে কোর্ট অফ রেকর্ড, 130 বলছে সিট অফ সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের কোথায় বসবে, সুপ্রিম কোর্টের কোথায় অফিস হবে সেই বিষয়টা বলছে। 131 নম্বর আর্টিকেল বলছে অরিজিনাল জুরিসডিকশন, মানে সুপ্রিম কোর্টের মেন যে ক্ষমতা, মেন কাজ। নেক্সট হচ্ছে 141 ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট বাইন্ডিং অন এভরিওয়ান, মানে সুপ্রিম কোর্ট যে আইনটা বার করবে সেটা কিন্তু সবার উপরে বাধ্যতামূলক। 143 বলছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, মানে সুপ্রিম কোর্ট যেটা সাজেশন দেবে, যে পরামর্শটা দেবে, সেটা কিন্তু সবাইকে মানতে হবে লোয়ার কোর্টকে। হলো, চলো নেক্সট আমরা বিভিন্ন বিষয় দেখে নিই। আচ্ছা, কোয়েশ্চেন কোনো থাকলে করে নি, চলো এটা আগে বলে নি, আরেকবার বলছি জায়গাটা হলো, তাহলে বোঝা গেল। চলো এবার একটা কাজ করি, টুক করে আবার কটা কোয়েশ্চেন করে নি, চলো ঝটপট কটা কোয়েশ্চেন করে নি। কটা কোয়েশ্চেন দেখি কোথাও পাওয়া যাচ্ছে কিনা কোনো কোয়েশ্চেন, দেখা যাক। এই দেখো এটা আর্টিকেলের প্রশ্ন, এই দেখো প্রশ্ন চলে এসছে, একদম পড়বো, ডাইরেক্ট উত্তর করব। সিজিএল টারবানের প্রশ্ন বলছে সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক মত দিতে পারে? বলো রে বাবা বলো, আমি উত্তর দেবো না, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি। চলো আমাকে হোমওয়ার্কে কমেন্ট বক্সে উত্তর করে জানাও, সবাই কমেন্ট বক্সে উত্তর করে জানাও কি বলছে। বলছে সুপ্রিম কোর্ট যে পরামর্শমূলক মত দিতে পারে সেটা কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? রাষ্ট্রপতিকে পরামর্শ দিচ্ছে, বলে দাও, সবাই কমেন্ট বক্সে উত্তর দাও যে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে পরামর্শমূলক মত দিতে পারছে সুপ্রিম কোর্ট, বলে দাও। নেক্সট দেখো, এই দেখো এসএসসি এমটিএস 2021 আসা প্রশ্ন, একটা করে পেজ করব, কতগুলো করে প্রশ্ন কভার করব। দেখো হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে স্যার আপনি তো নিজের থেকে বানিয়ে এগুলো প্রশ্নগুলো এনেছেন, আপনি তো সেরম ভাবেই সাজিয়েছেন। ঠিক আছে, এক কাজ করো, তোমরা বুদ্ধিমান, তোমাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস রয়েছে, সারা দুনিয়া তোমাদের মুঠোর মধ্যে, ওই মুঠোর মধ্যে যে ফোনটা রয়েছে ওটায় সার্চ করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সার্চ করো। চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই চ্যাপ্টার দিয়ে দেখবে তোমরা এই সব প্রশ্ন ঘুরে ফিরে বারেবার পাবে, যা যা পড়াচ্ছি ঠিক সেইগুলো বারেবার পাবে। ঠিক আছে, চলো প্রশ্নটা দেখে নাও। এসএসসি এমটিএস আসা প্রশ্ন বলছে কোন অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড? প্রত্যেকে আমরা দেখলাম 129 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আবার চলো আবারও আমরা পড়াশোনায় ঢুকে পড়ি, আবারও একটু পরে দেখব। ঠিক আছে, আচ্ছা আর একটা আর্টিকেলের প্রশ্ন দেখো, বলছে সুপ্রিম কোর্টের মূল বিচারিক যে ক্ষমতা সেটা কোথায় দেওয়া রয়েছে? ওই যে বললাম অরিজিনাল জুরিসডিকশন, উত্তর দাও, সবাই উত্তর দাও কমেন্ট বক্সে। অরিজিনাল জুরিসডিকশন মানে মূল ক্ষমতা, সুপ্রিম কোর্টের মেন পাওয়ার, কত নম্বর আর্টিকেল? কত নম্বর রে বাবা, ইজি, 131 নম্বর আর্টিকেল, অরিজিনাল জুরিসডিকশন, 131 নম্বর আর্টিকেল, অরিজিনাল জুরিসডিকশন। চলো এবার আমরা কি করব, আবারও চলে যাবো আমাদের ইয়েতে, আমাদের চ্যাপ্টারে। এবার দেখো এইরকম ভাবে যে পড়াচ্ছি না, এই যে তোমাদের একটু করে কোয়েশ্চেন করাচ্ছি, একটু করে পড়াচ্ছি, আবার কোয়েশ্চেন করাচ্ছি, আবার পড়াচ্ছি, ঠিক এরম ভাবেই, বরং এর থেকেও ডেপথে আমি তোমাদেরকে পড়াই হচ্ছে কোর্সে। 6.0 লঞ্চ হয়েছে বললাম, আগের যত ব্যাচ রয়েছে সমস্ত ব্যাচে কিন্তু আমি ঠিক এই পদ্ধতিতেই পড়াই, একটা করে চ্যাপ্টার শেষ করি, সেই চ্যাপ্টারটাকে ভালো মতন কনসেপ্টের থ্রু, ট্রিক্সের থ্রু, গল্পের ছলে বুঝিয়ে গুলিয়ে একদম তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব, যেটা আমি করি। ঠিক তারপরেই তোমাদেরকে করাই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বিগত বছরের প্রশ্নপত্র।
সেটার মাধ্যমে তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট হয়। প্রথমে পড়ালাম, বোঝালাম, মাথায় গুলিয়ে ঢুকিয়ে দিলাম, তারপরে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করলাম, যার মাধ্যমে সার্কিটটা কমপ্লিট হলো। তো এই জিনিসগুলো কিন্তু আমি করাই ছোটবেলার ঘাটতি পূরণ হয়ে একদম প্রো লেভেলে চলে যাওয়ার জন্য। আপডেটেড কন্টেন্ট তোমরা পাচ্ছ এখানে, সব এক্সাম কভার হচ্ছে এর মাধ্যমে। শুধু পড়ালাম কনসেপ্টের মাধ্যমে তা নয়, কনসেপ্ট, শর্ট ট্রিক্স, গল্প সমস্ত কিছু দেবো। এবং সব থেকে বড় সুবিধা আমি মনে করি সেটা হচ্ছে লাইভ ক্লাস। অফলাইনের মতন ফিল, অফলাইনের থেকেও সস্তায় স্বল্প মূল্যে অনেক কমফোর্ট জোনে বাড়িতে বসে তুমি পাচ্ছ লাইভ ক্লাসে। সরাসরি আমাকে কোয়েশ্চেন করো, তোমার লাইভ ক্লাসের মাধ্যমে তুমি সরাসরি তোমার কমেন্ট বক্স আছে, সেই চ্যাট বক্সের মাধ্যমে তুমি কোয়েশ্চেন করে তোমার যা মনের প্রশ্ন তুমি কিন্তু আমাকে করতে পারো, বাকি সমস্ত টিচারদেরই করতে পারো। টিচাররা কিন্তু তোমার উত্তর একদম সরাসরি লাইভ টাইমে দেবে, একদম তোমাকে লাইভে দেবে। সাথে পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ, আর অনেক কিছু রয়েছে, বাকি কিছু বলছি না। বাকি জানার জন্য স্যারের ভিডিওটা একবার দেখে নিও, তারপরে একবার চাইলে এই নাম্বারটায় কল করে নিতে পারো। ঠিক আছে, মাথায় ঢুকে গেছে আশা করছি। চলো চলে যাই আমাদের পরের পার্টটায়। চলো এবার সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্টের গঠনের বিষয়টা দেখো। সুপ্রিম কোর্টের গঠনটা হচ্ছে কিভাবে না, 33 জন জাজ কিন্তু রয়েছেন নর্মাল জাজ, আর একজন রয়েছেন সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা হচ্ছে বর্তমানে জাজদের সংখ্যা। আগে কিন্তু এটা ছিল না, আগে 8 জন জাজ ছিলেন, যার মধ্যে 7 জন নর্মাল জাজ, একজন হচ্ছেন চিফ জাস্টিস হয়েছে। এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, একটা জটিল পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কেমন? পদ্ধতিটা হচ্ছে বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন না, আমাদের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। একটা কলিজিয়াম তৈরি হয়, মানে একটা গ্রুপ তৈরি হয়, সেই গ্রুপের মধ্যে কে থাকেন? চিফ জাস্টিস থাকেন, সিনিয়র মোস্ট জাজ, মানে 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকেন সুপ্রিম কোর্টের, এবং আরো অন্যান্য সব বিচারপতিরা থাকেন, এবং রাষ্ট্রপতিকে সবাই মিলে পরামর্শ দেয়, এবং আলটিমেটলি এই জাজদের কিন্তু নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, যোগ্যতা দেখো। যোগ্যতা হচ্ছে কোনো ব্যক্তি যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চায়, তার জন্য তাকে নাগরিক হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে নাগরিক হতে হবে, একদম প্রথম যোগ্যতার মধ্যে পড়ে। এবার তাছাড়া হাইকোর্টের 5 বছর বিচারপতি হিসাবে কাজ করার তার এক্সপিরিয়েন্স থাকা দরকার, না হলে হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট হিসাবে কিন্তু কাজ করার মানে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দরকার। এবং এইগুলো যদি হয় তো ভালো কথা, মানে এটা তো কম্পালসারি। তাছাড়া 5 বছর বিচারপতি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হাইকোর্টের। এগুলো হলে তো ভালো। আর তাছাড়া আমাদের রাষ্ট্রপতি যদি মনে করে একটা ব্যক্তি আইনের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে তিনি অভিজ্ঞ, তার প্রচণ্ড পরিমাণে জ্ঞান রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সে একটা ব্যক্তিকে, রাষ্ট্রপতি একটা ব্যক্তিকে বিচারপতি হিসাবে বলতে পারে, সাজেস্ট করতে পারে তার নামটা, বা তাকে অ্যাপয়েন্ট করতে পারে। তাহলে আমরা মোদ্দা যে কোয়ালিফিকেশন পাচ্ছি, যে ভারতের নাগরিক, 5 বছর তুমি হাইকোর্টের বিচারপতি হয়ে থাকতে পারো, আর না হলে 10 বছর তোমাকে উকিল হয়ে কাটাতে হবে, আর এসবও না হলে তোমাকে রাষ্ট্রপতির চোখে একটা বিশেষ আইনজ্ঞ হতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের জাজ নিয়োগ করার পদ্ধতি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার দেখবো হচ্ছে আমাদের এই যে জাজরা রয়েছেন তাদের মেয়াদ, কতদিনে তাদের মেয়াদ হয়, কতদিন তারা তাদের পদে থাকে। দেখো এদের মেয়াদ হচ্ছে 65 বছরের। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের যারা জাজ রয়েছেন তাদের যে মেয়াদ, তাদের যে টেনিওর, সেটা হবে 65 বছরের। হাইকোর্টের যারা জাজ রয়েছেন তাদের মেয়াদ হবে হচ্ছে 62 বছরের। তাহলে সুপ্রিম কোর্টের হচ্ছে 65, হাইকোর্টের হচ্ছে 62। সুপ্রিম কোর্টের 65, হাইকোর্টের 62, মুখস্থ থাকতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করে। এবার এই যে রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিকই, তার মানেই যে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী সে সরিয়ে দিতে পারে জাজদের, তা কিন্তু নয়। মানে আগের ক্লাসে তোমাদের আমি আলোচনা করেছিলাম যে রাজ্যপালের মেয়াদটা অনেকটা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী কিন্তু হয়ে থাকে। রাষ্ট্রপতি যদি মনে করে একটা ব্যক্তিকে সরিয়ে দেবে, সে কিন্তু সরিয়ে দিতে পারে রাজ্যপালের পদ থেকে। সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি মনে করলেই জাজদের সরিয়ে দেবেন তা কিন্তু হয় না। এটা কিন্তু সম্পূর্ণ একটা বিরাট বড় পদ্ধতি রয়েছে, কঠিন জটিল পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে এই জাজদের সরানো যেতে পারে। পার্লামেন্টে বিল পাস হয়ে একাকার অবস্থা, বিরাট কঠিন একটা পদ্ধতি। জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স বলতে পারো, বা জুডিশিয়ারির যে স্বাধীনতা, সেটাকে বজায় রাখার জন্য। তাহলে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী কিন্তু হয়ে থাকে না। পদত্যাগ চাইলে করতে পারে জাজরা,
কি করতে হবে, পদত্যাগ করতে গেলে রাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দিতে হবে। ঠিক আছে, স্যালারি দেখো, সিজিআই বা চিফ জাস্টিসের স্যালারি কিন্তু নির্ধারণ করে সরকারি বেতন অনুযায়ী, এবং জাজদেরও কিন্তু সরকারি বেতন অনুযায়ী কিন্তু স্যালারিটা নির্ধারণ করে থাকে, মানে স্যালারিটা সরকারি যে স্যালারি হয় সেই অনুযায়ী নির্ধারণ করে। এবার এই যে স্যালারিটা কত হবে, এটা বাড়বে, কত টাকা বাড়বে, কি বৃত্তান্ত, এই জিনিসটা সিদ্ধান্ত নেয় হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া রয়েছে যে তারা চাইলে কিন্তু সুপ্রিম কোর্টের জাজদের স্যালারি বাড়াতে পারে, কমাতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা স্বাধীনতার জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আমাদের এই যে সুপ্রিম কোর্টের যে জাজদের স্যালারি সেটা কিন্তু বাড়ানো যায়, বাট কমানো যায় না। ঠিক আছে, এবার দেখো এই যে সুপ্রিম কোর্টের বিশাল কিছু ক্ষমতা রয়েছে, তার মধ্যে সব থেকে একটা প্রধান গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে রিট জুরিসডিকশন জারি করা। অর্থাৎ আর্টিকেল 32-এর অধীনে সুপ্রিম কোর্ট কি করতে পারে না, আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে। সুপ্রিম কোর্টকে বলা হয় কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকারের রক্ষাকর্তা। তাছাড়া সুপ্রিম কোর্টকে বলা হয় আমাদের মানে সংবিধানের রক্ষাকর্তাও বলা হয়, মৌলিক অধিকারের রক্ষাকর্তা এবং কাস্টোডিয়ান অফ, যদি কনস্টিটিউশন বলি সেটাও ভুল হবে না, কনস্টিটিউশন অফ মানে কনস্টিটিউশনের কিন্তু রক্ষাকর্তা। এবং আরও একটা কথা বলা হয় ফাইনাল ইন্টারপ্রেটার অফ কনস্টিটিউশন, ফাইনাল ইন্টারপ্রেটার অফ কনস্টিটিউশন। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের সংবিধানের শেষ ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানে যা লেখা রয়েছে তার মানে কি, তার আক্ষরিক অর্থ কি, এটার ব্যাখ্যাও কিন্তু সুপ্রিম কোর্টই দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা, সংবিধানের রক্ষাকর্তা এবং সংবিধানের শেষ ব্যাখ্যাকারী। এবার মৌলিক অধিকারকে রক্ষা সে কিভাবে করবে, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে আমাদের মৌলিক অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে। তো মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সংবিধান কিছু অস্ত্র দিয়ে রেখেছে। আর্টিকেল 32-এর মাধ্যমে কিছু অস্ত্র সুপ্রিম কোর্টকে দিয়ে রেখেছে সংবিধান, এবং হাইকোর্টকে দিয়ে রেখেছে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিছু অস্ত্র। এবার এই 232 নম্বর আর্টিকেলের মাধ্যমে যেসব অস্ত্রগুলো দিয়ে রেখেছে তার নামগুলো একটু কঠিন, ল্যাটিন শব্দ, এর মাধ্যমে কি হয় সেটা বোঝার দরকার নেই, অত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, এখানে জাস্ট নামগুলো একটু শুনে নাও। হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, সার্সিওরারি, প্রোহিবিশন, কো ওয়ারেন্টো, এই যে নামগুলো দেখতে পাচ্ছ, এই নামগুলো আর কিছুই না, এগুলো এক একটা টাইপের অস্ত্র যেটা আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে দিয়ে রেখেছে। এবার এই অস্ত্রগুলোর মাধ্যমে কি হয় না, সুপ্রিম কোর্ট চাইলে কি করতে পারে, আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে। মানুষের যে প্রধান অধিকার সেগুলোকে মৌলিক অধিকার বলা হয়, সেই মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে দেওয়া রয়েছে এই আর্টিকেলটা, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু রক্ষা করে যাতে মানুষের মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন না হয়। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাডভাইজারি জুরিসডিকশন বললাম, 143 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যেখানে রাষ্ট্রপতি রেফারেন্সে পরামর্শ দিতে পারে, মানে রাষ্ট্রপতি যদি চায় মানে জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু পরামর্শ দিতে পারে আমাদের সুপ্রিম কোর্ট, পরামর্শ দিতে পারে, এবং সেই পরামর্শটা কিন্তু বাধ্যতামূলক নয়, জাস্ট একটা পরামর্শমূলক মন্তব্য করতে পারে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে। ঠিক আছে, যে রাষ্ট্রপতি বাধ্য নয় সেটা মানার জন্য। কোর্ট অফ রেকর্ড আলোচনা করলাম, 129 নম্বর আর্টিকেলে বলা রয়েছে রেকর্ড সংরক্ষণ করে এবং কন্টেম্পট অফ কোর্ট শাস্তি দিতে পারে, মানে সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে সেটা যদি অমান্য হয় সেটাকে বলা হবে কন্টেম্পট অফ কোর্ট, এবং সেটার জন্য শাস্তিও কিন্তু প্রদান করা হয়। 141 নম্বর আর্টিকেলে বললাম যে সুপ্রিম কোর্টের ঘোষণা করা আইন সকল আদালতকে কিন্তু বাধ্যতামূলকভাবে মানতে হবে। সুপ্রিম কোর্ট মানে যে আইন বার করেছে, যেই নিয়মাবলী আইন বলো নির্দেশিকা বার করেছে সেটা কিন্তু মানতে বাধ্য লোয়ার কোর্ট, যদি না মানে সেটা কিন্তু বেআইনি, কন্টেম্পট অফ কোর্ট হিসাবে ধরা হবে। ঠিক আছে, এবার দেখো সুপ্রিম কোর্টের স্বাধীনতা রক্ষার জন্য কি করা হয়, সুপ্রিম কোর্টকে স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেটার ব্যবস্থা কি করে করেছে সংবিধান। তাহলে বিচারপতিদের অপসারণ কঠিন, মানে বিচারপতিদের সরানোর পদ্ধতি বেশ কঠিন, বললাম না পার্লামেন্ট ঘুরে আসবে, আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে বিচারপতিদের সরানো যেতে পারে। তাহলে বিচারপতিদের যদি আজ নেতা মন্ত্রীরা নিজেদের হাতের পুতুল বানিয়ে ফেলতো, বলতো যে যেই বিচারপতি কোনো মন্ত্রীর এগেনস্টে কোনো একটা সিদ্ধান্ত দেবে তাকে সরিয়ে দাও, ট্রান্সফার করে দাও, যেমনটা বিউরোক্রেটদের সাথে হয়ে থাকে, সেটা কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করার অধিকারটা কেড়ে নিত। তাই সংবিধান এমন ব্যবস্থা করে রেখেছে যাতে বিচারপতিদেরকে অপসারণ করাটা কঠিন হয়ে যায়, তাদের যেন বেতন স্থির থাকে, বেতন যেন কমানো না যায়। স্যালারি কমিয়ে দেওয়া মানে কিন্তু তাদের উপরে
কোথাও না কোথাও হস্তক্ষেপ করা তাদের স্বাধীনতায়, সেটাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। বয়স নির্ধারিত মানে ফিক্সড বয়স করে দেওয়া হয়েছে 65, এবং কাজের স্বাধীনতা নিশ্চিত, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করে রেখেছে আমাদের সংবিধান। তো এরমভাবেই আমাদের হাইকোর্ট চলে আসছে। দেখো সুপ্রিম কোর্ট আমরা দেখে নিলাম, তো সুপ্রিম কোর্ট হচ্ছে শীর্ষ আদালত, তার নিচে রাজ্যে রাজ্যে কিন্তু রয়েছে একটা করে হাইকোর্ট। এই হাইকোর্টগুলো হচ্ছে রাজ্যের শীর্ষতম আদালত, হাইকোর্টগুলো হচ্ছে রাজ্যের শীর্ষতম আদালত, ঠিক আছে। আবার এই যে রাজ্যের শীর্ষতম আদালতগুলো যে রয়েছে, এগুলো কিন্তু রাজ্যের প্রধান বিচারালয় আমরা হিসাবে আমরা গণ্য করি। তাহলে দেখো সুপ্রিম কোর্টের ভাই হচ্ছে এরা, ছোট ছোট মানে লোয়ার কোর্ট, বা লোয়ার কোর্ট তো নয় মানে উচ্চ আদালত, কিন্তু সুপ্রিম কোর্টের থেকে অনেক সাবঅর্ডিনেট এরা। তাহলে 124 নম্বর আর্টিকেল পার্ট 6-এ, পার্ট 5-এ ছিল সুপ্রিম কোর্ট, পার্ট 6-এ রয়েছে হাইকোর্ট। পার্ট 6-এর 214 নম্বর আর্টিকেলে রয়েছে হাইকোর্ট, 214 থেকে 231 নম্বর আর্টিকেলে হাইকোর্টের কথা বলা রয়েছে। 215 নম্বর আর্টিকেলে হাইকোর্টকেও কিন্তু কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য করা হয়, যেখানে হাইকোর্ট কিন্তু রেকর্ড মানে হাইকোর্টের বিভিন্ন সিদ্ধান্তকে অ্যাজ আ রেকর্ড, অ্যাজ আ রেফারেন্স ভবিষ্যতে ইউজ করা যেতে পারে। আমাদের হাইকোর্ট, হাইকোর্ট কি নিয়ে তৈরি হয়? একজন চিফ জাস্টিস থাকেন, দেখো কেউ গোলাবে না, সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এর সাথে সিজে সাথে গোলাবে না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন প্রধান বিচারপতি ভারতবর্ষের, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সারা ভারতবর্ষের সব থেকে বড় বিচারপতি। কিন্তু সিজে অফ হাইকোর্ট ইনি হচ্ছেন প্রধান বিচারপতি সেই আদালতের, হাইকোর্টের কিন্তু প্রধান বিচারপতি। তার মানে প্রত্যেকটা হাইকোর্টের একজন করে সিজে থাকবেন, চিফ জাস্টিস কিন্তু থাকবেন। তাহলে কি নিয়ে তৈরি হচ্ছে? চিফ জাস্টিস থাকছেন, অন্যান্য বিচারপতি থাকছেন, পার্লামেন্টের যে সংখ্যা নির্ধারিত করে, মানে দেখো এই যে আমাদের বিভিন্ন হাইকোর্ট যে রয়েছে, বিভিন্ন হাইকোর্টের যে বিচারপতির যে নাম্বার সেটা কিন্তু ভ্যারি করে, সেটা চেঞ্জ হয়। এক একটা হাইকোর্টে কিন্তু এক একটা নাম্বারের বিচারপতি রয়েছে। মানে আমি যদি ভুল না হই তাহলে বর্তমানে যেমন আমাদের ক্যালকাটা হাইকোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 74। তো এটা কিন্তু রাজ্য অনুযায়ী, সেই রাজ্যের প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হয়, ভ্যারি হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা রাজ্যে একটা চিফ জাস্টিস এবং তার সাথে সাথে অন্যান্য বিচারপতি রয়েছে। এটা অল ইন্ডিয়া লেভেলে নয়, মানে সমস্ত ভারতে যে একই নাম্বারের জাজ রয়েছে তা কিন্তু নয়, চেঞ্জ হয়। মানে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অনুযায়ী বিচারপতিদের সংখ্যা কিন্তু পরিবর্তন হয়। হাইকোর্টের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু সেম, ওটা কিন্তু পরিবর্তন হয় না, 34-34ই, ওটা বাড়লে পার্লামেন্টের থ্রু বাড়ানো হবে, বাকি ওটা সেম, একটাই সুপ্রিম কোর্ট যেহেতু। এবং এর নিয়োগ কে করে? রাষ্ট্রপতি নিয়োগ করে, কলিজিয়াম সিস্টেমের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি করে, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি করে থাকে। এবার দেখো আমাদের সারা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন হাইকোর্ট রয়েছে, কিন্তু সমস্ত রাজ্যের কাছে হাইকোর্ট রয়েছে তা নয়। বেশ কিছু হাইকোর্ট এমন রয়েছে যে কিন্তু একাধিক রাজ্যের মানে প্রধান বিচারালয় হিসাবে কাজ করে। এখান থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন পরীক্ষা জিজ্ঞেস করে, যেমন ধরো এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে সব থেকে প্রথম প্রতিষ্ঠিত হাইকোর্ট কোনটি? তো মাথায় রাখতে হবে ক্যালকাটা হাইকোর্ট 1862 সালে তৈরি হয়েছিল প্রথম, ঠিক আছে। তারপরে মানে মে মাস নাগাদ তৈরি হয়েছিল এটা, ঠিক আছে। তারপরে বম্বে হাইকোর্ট ওই জুন মাস নাগাদ তৈরি হয়েছিল 1962 সালেই। তাহলে একদম প্রথম দিকে যে হাইকোর্টগুলো তৈরি হয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট, মানে ক্যালকাটা হাইকোর্ট এবং বম্বে হাইকোর্ট। তারপরে প্রতিষ্ঠিত হলো এলাহাবাদ হাইকোর্ট 1866 সালে, ঠিক আছে। এখান থেকে এই প্রশ্নটা করতে পারে যে প্রথম কোন হাইকোর্ট তৈরি হয়েছিল, উত্তর হবে হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে। এবং আর একটা প্রশ্ন করে সব থেকে লেটেস্ট মানে সব থেকে নবীনতম হাইকোর্ট, সব থেকে লেটেস্ট তৈরি হওয়া হাইকোর্ট কোনটি? সেটা উত্তর হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। 2019 সালে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন করে যেসব হাইকোর্ট একাধিক রাজ্যের আইনি ব্যবস্থা দেখছে সেইটাও একটু মাথায় রাখবে। যেমন ধরো ক্যালকাটা হাইকোর্ট, দেখো ক্যালকাটা হাইকোর্ট কিন্তু পশ্চিমবঙ্গ তো বটেই, তার সাথে কিন্তু আন্দামানের পুরো আইনি ব্যবস্থারও প্রধান হিসেবে কাজ করে। বম্বে হাইকোর্টও কিন্তু তাই, মহারাষ্ট্র এবং গোয়া উভয় রাজ্যের জন্যই কিন্তু কাজ করছে। এবার এখান থেকে একটা প্রশ্ন করে, রিসেন্ট একটা কোনো পরীক্ষায় না প্রশ্ন করেছে, আমার পরীক্ষার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, রিসেন্ট কোনো একটা পরীক্ষা প্রশ্ন করলো, কোন পরীক্ষা করলো মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। গুয়াহাটি হাইকোর্ট কোন কোন রাজ্যের প্রধান হাইকোর্ট হিসেবে কাজ করে? এখান থেকে একটা প্রশ্ন এসেছে, মাথায় রাখতে হবে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মানে এই সব
রাজ্যগুলো, আসাম তো বাদ দাও, আসাম তো গুয়াহাটিরই হবে, বাকি অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই তিনটে রাজ্যের কিন্তু নিজের কোনো প্রধান হাইকোর্ট নেই। এই তিনটে রাজ্যের জন্য কিন্তু গুয়াহাটি হাইকোর্টই মেন দায়িত্ব পালন করে। ঠিক আছে, বাকি দেখো কেরালা হাইকোর্টের কিন্তু দুটো রয়েছে, কেরালা এবং লক্ষদ্বীপ। বাকি সমস্ত দেখার দরকার নেই, এই মোটামুটি সমস্ত হাইকোর্টগুলো রয়েছে সারা দেশ জুড়ে। তাহলে দেখো টোটাল নাম্বার অফ হাইকোর্ট, টোটাল বর্তমানে যে হাইকোর্টের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 25টি। 25টি কিন্তু হাইকোর্ট বর্তমানে টোটাল রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, আচ্ছা এইখান থেকে এইটা প্রশ্ন করে কতগুলো হাইকোর্ট রয়েছে এটা একটু দেখে নেবে। 25টা হাইকোর্ট রয়েছে সারা দেশ জুড়ে বর্তমানে, এটা প্রশ্ন করে। নেক্সট দেখো, যোগ্যতা মানে আমাদের এই হতে গেলে, হাইকোর্টের বিচারপতি হতে গেলে যে যোগ্যতা লাগে তার মধ্যে প্রধান যোগ্যতা হচ্ছে নাগরিক হতে হবে, এটা একদম প্রধান যোগ্যতার মধ্যে পড়ে, নাগরিক হতেই হবে। নেক্সট হচ্ছে হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে, তুমি 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করো, আর না হলে 5 বছর তুমি বিচার বিভাগের বিচারক হিসাবে কাজ করো, মানে জুডিশিয়ারির যে কোনো বিচারক হিসাবে 5 বছর কাজ করো। যে কোনো একটা কিন্তু যোগ্যতা হতে পারে তোমার হাইকোর্টের বিচারপতি হওয়ার। ঠিক আছে, বয়সটা যেমন বললাম যে সুপ্রিম কোর্টের জন্য কত, 65 ম্যাক্সিমাম বয়স, আর হাইকোর্টের জন্য 62। আচ্ছা এখানে মাথায় রাখতে হবে নো মিনিমাম এজ, কোনো কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জন্য কোনো ন্যূনতম বয়স কিন্তু দেওয়া নেই, ম্যাক্সিমাম বয়সটা দেওয়া রয়েছে। রিট জুরিসডিকশন আমরা দেখলাম, মানে লেখ জারি করার অধিকার, তো লেখ জারি করতে পারে আমাদের হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এবার এখানে একটু সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের পাওয়ারটা বেশি, কি হিসাবে না, আমাদের হাইকোর্ট কিন্তু এই লেখ বা রিট, ওই 5 রকমের রিট বলেছিলাম, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিউরারি, প্রহিবিশন, কোয়ারেন্টো, এগুলো কিন্তু মৌলিক অধিকার বাদে অন্যান্য বিভিন্ন রকম কেসের জন্য ইউজ করতে পারে। ঠিক আছে, হাইকোর্ট মানে এই রিটগুলোকে অন্যান্য কেসের জন্য ইউজ করতে পারে, সুপ্রিম কোর্ট রিটগুলোকে শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্য ইউজ করতে পারে। তোমাদের জাস্ট এইটুকুনি মাথা রাখলেই চলবে যে সুপ্রিম কোর্ট লেখ জারি করে বা রিট জারি করে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে, হাইকোর্ট রিট জারি করে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। ঠিক আছে, চলো তাহলে আমাদের হয়ে গেল সুপ্রিম কোর্ট হাইকোর্ট, দুজনের মধ্যে একটু পার্থক্য দেখিনি। তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, অবশ্যই হ্যাঁ। গঠন তৈরি মানে গঠন হচ্ছে সুপ্রিম কোর্ট কিসের অধীনে, কোন আর্টিকেলের অধীনে, 124-এর মাধ্যমে। হাইকোর্ট গঠন হচ্ছে 214-এর মাধ্যমে। অবসরের বয়স হচ্ছে এখানে 65, এখানে 62, সব পড়ে এসছো, জাস্ট একটা ডিভিশন পারপাসে রেখেছি। নিয়োগ করছে সুপ্রিম কোর্টের জাজদের প্রেসিডেন্ট, হাইকোর্টের জাজদেরও কিন্তু প্রেসিডেন্টই নিয়োগ করছে। রিট জারি করছে সুপ্রিম কোর্টের, রিট জারি করছে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে, 32, হাইকোর্টের হচ্ছে 226। এবার রিট, যে রিটের পরিসর বা তার যে পাওয়ার, সেটা কিন্তু মৌলিক অধিকারের জন্যই রয়েছে সুপ্রিম কোর্টের, আর হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকার এবং অন্যান্য আইনের জন্য কিন্তু ইউজ করতে পারে সুপ্রিম কোর্ট, যেমনটা বললাম। অরিজিনাল জুরিসডিকশন সুপ্রিম কোর্টের জন্য যে বিষয়টা, যে মূল এখতিয়ার, মূল ক্ষমতাগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ক্ষমতা, 131-এর মধ্যে দেওয়া রয়েছে। হাইকোর্টের কিন্তু অনেক বেশি সীমিত এই সুপ্রিম কোর্টের তুলনায়। সিট দেখো, সংবিধান দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছে সিট, যে দিল্লিতে কিন্তু সিট, এটা কিন্তু সংবিধান দ্বারা সৃষ্টি। আর হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এটা স্টেট ওয়াইজ তৈরি করা হয়েছে, যে প্রত্যেক স্টেটে একটা করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকবে, এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আর কিছু নেই, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত বিষয় আমরা কভার করলাম। আমরা দেখলাম যে আমাদের সুপ্রিম কোর্ট কিভাবে, মানে সংবিধানের কিসের মাধ্যমে স্থাপনা হলো, হাইকোর্ট কিসের মাধ্যমে স্থাপনা হলো, কতগুলো আমাদের দেশের মধ্যে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের বিষয়বস্তু দেখলাম, সমস্ত কিছু দেখলাম, জাজদের ব্যাপার দেখলাম, তাদের ক্ষমতার ব্যাপারে দেখলাম। এবার আমাদের কিন্তু এই নিয়ে পিওয়াইকিউ হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কটা কোশ্চেন করিয়ে দিয়েছি, আর কটা করাবো তোমাদের, যারা উত্তর করলে তারা কিন্তু নিজেরাই পারবে। আচ্ছা, এটার একটা কোশ্চেন তোমাদের আমি বলিনি, এটা নিয়ে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, তোমরা এটা না একবার করবে, এটা তোমরা একটুখানি সার্চ করবে, সার্চ করে নিজেরা দেখবে। আমি চাইলে বলতেই পারি, কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এটা যে প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে, আমি এক্ষুনি টুক করে উত্তর দিয়ে দিতে পারি, কিন্তু আমি বলবো না। আমি চাই যে এই জিনিসটা তোমরা একটু ঘাটো, আমাদের সুপ্রিম কোর্টের স্থাপনা, প্রথম স্থাপনা কখন হলো, এর ইতিহাস, এর প্রথম জাজ, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, যেটা তোমরা একটু ঘাটো, ঘেটে আমাকে উত্তরটা দেবে কমেন্ট বক্সে, যে এর মধ্যে কে হচ্ছেন প্রথম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। ঠিক আছে, প্রথম প্রশ্ন। নেক্সট দেখো, এটা তো হয়ে গেছে আমাদের পরের প্রশ্নটা, এটাও হয়ে গেছে। এটা দেখো, সিজিএল এর টায়ার 1-এ আসা প্রশ্ন বলছে, কোন অনুচ্ছেদে হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা
আছে বলা হয়েছে। সোজা প্রশ্ন, জল ভাত প্রশ্ন। কিসের মাধ্যমে রিট জারি করতে পারে হাইকোর্ট? 226-এর মাধ্যমে। জল ভাত প্রশ্ন, ইজি প্রশ্ন। এর তো কোনো মানে সহজের লেভেল একদমই নিচে, যদি পড়ে থাকো তাহলে একদম ইজি। নেক্সট, এটাও সোজা, জল ভাত প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্ট রিট জারি করার ক্ষমতা কোন মৌলিক অধিকারের অংশে রয়েছে? মানে সুপ্রিম কোর্টের যে রিট জারি করার যে ক্ষমতা, এটা কত নম্বর আর্টিকেলে বা কোন মৌলিক অধিকারে দেওয়া রয়েছে? প্রত্যেকে জানো, দেখে আর কি বলি, এলিমিনেশনও বার করা যায়। 226 হচ্ছে হাইকোর্টের, আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল, 368 হচ্ছে অ্যামেন্ডমেন্ট পাওয়ার। এ তো দেখলেও মানে তোমরা পারবে, অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী। আর আর্টিকেল 32, এটাকে কি বলা হয়? হার্ট অ্যান্ড সোল বলা হয়, হৃদয় এবং আত্মা বলা হয়, আম্বেদকর বলেছেন, হার্ট অ্যান্ড সোল বলা হয়। নেক্সট, হাইকোর্টে একজন বিচারপতির অবসরের বয়স কত? একটু আগে দেখলাম 62। নেক্সট দেখো, নেক্সট এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা কি বলেছে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিদের শপথ কে গ্রহণ করান? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিদের শপথ কে গ্রহণ করান? মাথায় রাখতে হবে রাজ্যপাল। অ্যাপয়েন্ট কে করছে? না, অ্যাপয়েন্ট করছে রাষ্ট্রপতি। শপথ বাক্য কার কাছে পড়ছে? রাজ্যপালের কাছে। ঠিক আছে, নেক্সট দেখো, কোর্ট অফ রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা করলাম টোটাল 10টা কোয়েশ্চেন। এখানে নাম্বারগুলো দেখো না, এগুলো নাম্বারগুলো আলাদা আলাদা দেওয়া রয়েছে। টোটাল 10টা কোয়েশ্চেন করলাম। শেষ হলো আমাদের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের চ্যাপ্টার। তাহলে আমরা মোস্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক এই সেশনে কিন্তু কভার করলাম, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কিন্তু অনেক হেল্পফুল হবে, এটুখানি কথা তোমাদের আমি দিতে পারি। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমাদের মূল্যবান মন্তব্যগুলো। আর শুরু হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জীবনের ডিসিশনটা নেওয়ার টাইমও চলে এসছে। এখনও যদি দোনোমনো করো, তোমার ওপর দিয়ে কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়ে বেরিয়ে যাবে। তাই এখনও তোমরা কিন্তু সুযোগটা হাতছাড়া করো না। বছরের শুরু, তোমাদের জীবনের কিন্তু নতুন একটা সূচনা হতে পারে। আসতে পারো আমাদের কাছে, আমাদের হাত ধরে কিন্তু তোমরা নিজেদের চাকরি বা স্বপ্নের চাকরির পথে এগোতে পারো। কারণ চাকরি এমন একটা জিনিস যেটা তোমাকে তোমার পায়ের নিচে যে মাটি সেটা শক্ত করতে সাহায্য করবে। একবার বয়স বেরিয়ে গেলে তখন কিন্তু হায় হায় করেও লাভ হবে না। তাই বাকিটা তোমাদের উপরে, আমার কিছু আর বলার নেই। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসে জানতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ। চলো।